আজ 26শে আগস্ট। আজকের দিনে তিথি এই ধরনীতে পদার্পণ করেছিল। আজকে তার জন্মদিন, কিন্তু দুঃখের বিষয়, যারা তাকে জন্ম দিয়েছিল তারা কেউই বেঁচে নেই। তিথি সকাল থেকেই মনটা বিষণ্ণ। এর আগে তো জন্মদিন এলে কতই না আনন্দ উল্লাসে থাকতো, সারাদিন হইচই করে বেড়াতো। আর রাতে যখন রিপন খান তার জন্য ছোট্ট একটা কেক নিয়ে সেলিব্রেট করত, তিথি কতই না খুশি হতো। কিন্তু সেই মেয়ের আজ মন বিষণ্ণ, যখন থেকে জানতে পারলো তার জন্মদাতা বাবা এবং মা অন্য কেউ। তখন থেকেই যে সে কেমন যেন গুটিয়ে গেল নিজেকে, একাকিত্বে ভরিয়ে ফেললো। তিথির খুব ইচ্ছে করছে একটিবার তার বাবা মাকে দেখার জন্য, কিন্তু তা সম্ভব নয়। নিয়তির এই অসম্ভব কাজ যে সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন এই পৃথিবী ত্যাগ করতে হয়, তবুও আমরা কতই না অহংকার করি নিজেদের নিয়ে, কিন্তু দিন শেষে আমরা সবাই মাটির নিচে দাফন হব। তিথি আকাশের পানে তাকিয়ে বিড়বিড় করে, কেন আমাকে ফেলে চলে গেলেন আপনারা? আমাকেও কেন নিয়ে গেলেন না? জানেন আজ আপনাদের দেখতে খুব ইচ্ছে করছে আমার। আমি আপনাদের একটা ছবি পর্যন্ত দেখিনি, কেমন দেখতে আপনারা। আমি কার মতো হয়েছি? বাবা আপনার মতো নাকি মা আপনার মতো দেখতে হয়েছি? খুব বেশি দেখতে ইচ্ছে করছে আমার আপনাদের। আজকের দিনটায় আপনারা আমাকে পৃথিবীতে এনেছেন, অথচ দেখেন না আপনারাই নেই পৃথিবীতে। এমনটা কেন হলো আমার সাথে? তিথি হাঁটু মুড়ে বসে হাত আড়াআড়ি ভাবে আবদ্ধ করে সেখানে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। পেছন থেকে তখন তার কাঁধে কেউ হাত রেখে দাঁড়ায়। তিথি হেঁচকি তুলতে তুলতে পিছনে ফিরে দেখে রিপন খান দাঁড়িয়ে আছে। রিপন খান হতাশার শ্বাস ফেলে বলতে থাকে, কান্না করো না মা, তুমি কান্না করলে আমার ভীষণ কষ্ট হয়। তোমার জানো, তোমার বাবা, তাহমিনার বাবা এবং আমাদের বড় ভাইয়া, এরা অনেক ভালো বন্ধু ছিল। বড় ভাইয়ার কখনো আর্মিতে জয়েন হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার বাবা আর তাহমিনার বাবার আর্মিতে আসক্তি বলতে গেলে। কিন্তু তুমি জন্ম নেওয়ার 3 মাস পর তোমার বাবা মা আর তাহমিনার বাবা মা মিলে একদিন ঘুরতে গিয়েছিল। কে জানতো সেটাই তাদের শেষ বেড়ানো। রিপন খান তিথির মাথায় স্নেহের হাত বুলিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বলে উঠছে, তারপর তোমার ফুপি অর্থাৎ তোমার আম্মু তোমাকে দত্তক নেয়, কেউ তোমার উপর আঙ্গুল না তোলার জন্য। তোমার নাম রাখা এই বংশের নামের সাথে। এইভাবে তুমি আমাদের পরিচয়ে বড় হয়ে যাও। তুমি আমাকে ভুল বুঝতে পারো মা, যে কোনো আদিত্যর সাথে তোমাকে আমি থাকতে দিতে চাইছি না। এই একই ঘটনা কিন্তু আদিত্যের সাথে হতে পারে। ওরা দেশের সৈনিক, ওদের জীবনের কোনো গ্যারান্টি নেই। এজন্য আমি রাজি হচ্ছিলাম না। কিন্তু এটা ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। তোমার এইটুকু ব্যথার আঘাত আমার সহ্য হয় না মা। শুভ জন্মদিন আমার তিথিমা, সারাদিন সুখে থেকো, এই আশাটুকু রাখি। তিথি রিপন খানের কথায় চোখের জল মুছে জড়িয়ে ধরে। আই লাভ ইউ আব্বু। তুমি আমার বাবা। তুমি আমার জীবনের প্রথম পুরুষ, তার থেকে হাঁটা শিখেছি আমি। আমি কেন তোমায় ভুলে যাব? ভুল বুঝবো কেন? আমি জানি বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। তারা দুজন বাপ বেচি মিলে এভাবে কিছুটা সময় পার করে, তখন তিথি বলে উঠছে, আব্বু, রিপন খান ধীরে কঞ্চে বলে উঠছে, বলো মা। আমাকে আমাকে কি আজ একটু আমার বাবা মায়ের কবরের কাছে নিয়ে যাবে? রিপন খান কিচ্ছু বলে না, শুধু তিথিকে নিজের থেকে ছাড়িয়ে যেতে যেতে পেছন ফিরে শুধু এতটুকুই বলে, আজ সম্ভব নয়, অন্য কোনো একদিন। তিথি যতটা খুশি মনে কথাটা বলেছিল, উত্তর শোনার সাথে সাথে সেই খুশি নিভে যায়। তিথি মন খারাপ করে মুখে কিছু না বলে শুধু মাথা নাড়ি হ্যাঁ বোঝায়। রিপন খান পা বাড়াতেই তিথি আবারও আমতা আমতা করে বলে উঠল, আব্বু, শুধু তাদের ছবি অন্তত দেখাও আমায় প্লিজ। ঠিক আছে, আমি ছবি নিয়ে আসছি। তিথির মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল। অন্তত ছবি তো দেখতে পারবে। তিথি রুমের ভেতর ছটফট করতে থাকে, কখন সে তার বাবা মায়ের ছবি দেখবে। তিথি উত্তেজনায় রুমের এদিক ওদিক পায়চারি করতে থাকে, আবার সোজা বিছানায় গিয়ে বসে হাতের নখ কামড়াতে থাকে। রিপন খান এসে মেয়ের এমন কাণ্ডে হেসে ফেললেন এবং তার পাশে বসে বলল, নখ কামড়ানো খারাপ অভ্যাস মা, হাত সরা মুখ থেকে। রিপন খান পিছু ফিরে বলে উঠছে। তিথি সঙ্গে সঙ্গে মুখ থেকে হাত সরিয়ে ফেলে। রিপন খান এখন একটা পুরনো
ফটো অ্যালবাম তিথির হাতে তুলে দেয়। তিথি অ্যালবামটা ভালোভাবে উল্টে পাল্টে দেখতে থাকে। তারপর আস্তে করে অ্যালবামের প্রথম পাতাটা উল্টাতে শুরু করে। প্রথম পাতা একজন তরুণ এবং তরুণীর ছবি দেখা যায়। রিপন খান পাশ থেকে বলে উঠল, এটা তোমার বাবা এবং মায়ের কিশোর বয়সের ছবি। তারা প্রেম করে বিয়ে করেছিল। এটা আমাকে বেলা বলেছিল, তোমার বাবা আর মায়ের প্রথম সাক্ষাতের ছবি। তিথি পরপর একের পর এক পাতা উল্টাতেই থাকে, যেখানে অজস্র ভালোবাসার স্মৃতি রয়েছে, যেখানে তার বাবা মা তার মাকে ফুল দিয়ে প্রপোজ করছে, তারপর বিয়ে আর ঘুরতে যাওয়া অজস্র ছবি। পরিশেষে শেষ পাতায় শেষ একটি ছবি ছিল, যেখানে হসপিটালের বেডে শুয়ে আছে তিথির মা, পাশে তিথির বাবার কোলে তিথি। সুন্দর একটি হ্যাপি ফ্যামিলি ছিল। তিথির চোখ থেকে চপচপ করে পানি গড়িয়ে পড়ে। আজ এমনও তো হতে পারতো অ্যালবামে তাদের তিনজনের আরও ছবি হতে পারতো। তিথি ফুপিয়ে কেঁদে চলেছে। কাঁদে না মা, ভুলে যাও এইসব। আমি তোমার বাবা আর বেলাই তোমার মা, বুঝলে? আর কখনো এই নিয়ে কান্না করবে না। রুদ্র, ইরফান আর রাতুল সদর পেরিয়ে খান বাড়িতে ঢুকতে গেলে আচমকা স্নেহার সাথে রাতুলের ধাক্কাই লেগে যায়। স্নেহা পড়ে যেতে নিলে রুদ্র ধরার আগে রাতুল কোমর পেঁচিয়ে ধরে ফেলে এবং মুচকি হেসে ফ্ল্যাশিং করতে থাকে। উপস, নেহা, আর একটু হলেই তো তোমার কোমরের চিৎপটাং হয়ে যেতে। ধন্যবাদ দাও, আমি ঠিক সময় ধরেছি বলে তুমি বেঁচে গেছো। রুদ্র একটু সরে আসে, তাদের দিকে নজর দিতেই থাকে। স্নেহা সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং রাতুলকে মুচকি হেসে উত্তর দিতে থাকে। ধন্যবাদ আপনাকে আমাকে বাঁচানোর জন্য। রাতুল জোরে হেসে বলতে থাকে, আরে ধন্যবাদের কি আছে, বন্ধুর বোন বলে কথা। হতেও তো পারে একদম বন্ধুর বোন থেকে বউ হয়ে যাবে। কথাটি বলে জোরে জোরে হাসতে থাকে। আরে আই এম জোকিং, সিরিয়াসলি নিও না, কিন্তু হলে মন্দ হয় না। এদিকে রুদ্রর হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, তার খুব রাগ উঠতে থাকে। এই মেয়ে ভালোবাসি বলে বলে ওকে ফেনা তুলে ফেলতো। কই তার ভালোবাসার দিব্যি অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েরা আসলে একটা নাটকবাজ। স্নেহা খেয়াল করে রুদ্রের রাগটা, তাই সে আরো মুচকি হেসে এবার রাতুলের সাথে আরো বেশি বেশি কথা বলতে থাকে। দূর, কি যে বলেন না, আপনার বউ আর আমি, এটা কখনো সম্ভব না। আলবাজ সম্ভব, কেন সম্ভব নয়? শুধু তুমি একটু মানে রাজি হয়ে গেলেই হবে। রুদ্র বিরক্তিতে চোখ মুখ বন্ধ করে ফেলে। রাতুল, তুই কি এখনো ফ্ল্যাটিং করবি নাকি যে কাজের জন্য এসেছিস সেটা করবি? এসব স্যাঁচরা মেয়েদের টাইম দেওয়ার সময় তুই রাখতে পারিস, আমার নেই। চল। স্নেহা নাক ফুলিয়ে বলে উঠছে, ছ্যাঁচড়া কাকে বলছেন শুনি? রুদ্র রুদ্র মৃদু হেসে উত্তরে বলে, যার গায়ে লাগলো তাকিয়ে বলেছি। কথাটি বলে সোজা আদিত্যের রুমের দিকে পা বাড়ায়। এদিকে স্নেহা রাগে গজগজ করতে থাকে। একদিন ঠিক বুঝবেন আমার ভালোবাসা, কিন্তু তখন হয়তো আমাকে হারিয়ে ফেলবেন। এই বলে দিলাম, মিলিয়ে নিয়েন। এইদিকে ইরফান সবাইকে বলে উঠছে, তোরা যা, আমি একটু পর আসছি। ইরফান চারিদিকে চোখ বুলিয়ে বুলিয়ে মধুকে খুঁজতে থাকে। কতক্ষণ রান্নাঘর তো কতক্ষণ উঠোনের চারিপাশে নজর বুলিয়ে তাকে খুঁজতে থাকে। হঠাৎ ইরফান আর কাঁধে কেউ হাত রাখে। ইরফান উঠোনে নজর রেখে হাত সরিয়ে দেয়, কিন্তু আবারও সেই হাত তার কাঁধে পড়ে চাপড় মারছে। ইরফান এবারও সরিয়ে দেয়। সেই হাত জোরে চিমটি কাটলো ইরফানের। ইরফান পেছনে ফিরে আউচ! শব্দ করে উঠল, কিন্তু তার মুখ হা হয়ে রইল। পেছনের সঙ্গে মধু দাঁড়িয়ে তার যৌবনের মধু নিয়ে। ইরফান একটা জোরে ঝোঁকিলে মধু শিকুচকে ফুলচারও হাতে দাঁড়িয়ে রয়। ইরফান দাঁত পাচি খেলিয়ে হাত দিয়ে হাই দেখাতে থাকে। এদিকে মধু রাগান্বিত হয়ে ছাঁচালো কঞ্চে বলে উঠছে, বেয়াদ্দপ হারামজাদা কোথাকার, রাত বিরাতে আমাকে এইভাবে কল দিয়ে বিরক্ত করিস কেন? ইরফান নাচানের ভান করে উত্তর দিল, তোমাকে আর কল আমি? ইম্পসিবল। এসব কি বলছো মধু? আমি তোমাকে কখন কল দিলাম? মধু ঝাড়ু হাতে মুচড়িয়ে বলে উঠছে। তুই দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে ঝাড়ু নিয়ে ইরফানের পেছনে ছুটতে লাগলো। ইরফান সোজা এক দৌড় দেয় এবং দৌড়তে দৌড়তে গান গাইতে থাকে। ও মধু, ও মধু,
আই লাভ ইউ, আই লাভ ইউ। মধু ছাড়ুনে দৌড়ানি দিচ্ছে, এবার বলছে, লাভ তোর কাছে রাখ শালা, আমাকে আর কল দিলে গোবরের পানিতে চুবাবো তোকে। ইরফান সোজা দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইরফানকে উপরে যেতে দেখে মধু থামে যায় এবং জোরে জোরে শ্বাস নিয়ে মুখ দিয়ে ভিঞ্চি দিয়ে দেয়। তিথিকে পরপর সবাই জন্মদিনের শুভেচ্ছা জানালো। এখনো পর্যন্ত আদিত্য একটিবারও তাকে শুভেচ্ছা করা তো তোর সামনে পর্যন্ত আসেনি। তিথির এই নিয়ে ভীষণ মন খারাপ। সে সদর দরজা পেরিয়ে পুকুর ঘাটে মনমরা হয়ে বসে রয়। তখন পাশের রাস্তা দিয়ে কাউয়া সাদেম টফি নিয়ে হেঁটে যাচ্ছিল। তিথিকে এইভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে সে এদিকে চলে আসে। ঘেউ টফির একটা শব্দে তিথি বুক ধরফরিয়ে চমকে ওঠে এবং বুকে থুতু দেয়। কাউয়া সাদেম জোরে জোরে হেসে বলতে থাকে, চিঠি শুনছি আজ তোমার জন্মদিন, তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। ধন্যবাদ। কাউয়া সাদিম তিথির দিকে তাকিয়ে বলে উঠল, মন খারাপ? আজকের দিনে কেউ এভাবে মন খারাপ করে বসে থাকে বুঝি? তিথি বিরক্ত হয় কিন্তু সেটা মুখে প্রকাশ করে না। সাদিম ট্রফিকে ইশারা করে নাচার জন্য। তিথি বিরক্ত হয় কিন্তু সেটা প্রকাশ করে না মুখে। সাদিম ট্রফিকে ইশারা করে নাচার জন্য। তিথি শিকুচকে তাকিয়ে আছে। এরা কি করতে চাইছে বোঝার চেষ্টা করে। টফি মালিকের কথা বুঝতে পেরে হাত উপরে তোলে, শুধু পা দিয়ে লাফিয়ে লাফিয়ে নাচ দেখাতে থাকে। হঠাৎ তিথির মুখে আপনা আপনি হাসি ফুটে উঠছে। টফি এবার পাছা ঘুরিয়ে ঘুরিয়ে নাচ দেখা এবং মাটিতে লুচিয়ে কতক্ষণ এই দিক আর ওই দিক করতে থাকে। তিথি এবার শব্দ করে হেসে উঠল। সাদিম টফিকে বলতে থাকে, ট্রফি হয়েছে হয়েছে, আর নাচ দেখাতে হবে না, উঠে পড়ো, না হলে পাছা ব্যথা করে যাবে যে। এদিকে সাদিম নজর ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির চারপাশে তাকাতে থাকে। সাদিমের এমন আচরণ দেখে তিথি বলে উঠছে, কি সমস্যা? আপনি এভাবে বাড়ির দিকে তাকাচ্ছেন কেন? তোমাদের বাড়ির ওই টাকলাটা কোথায়? দেখতে পাচ্ছি না কেন? ওর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। ও বাড়িতে নেই, হয়তো বাজারে গিয়েছে। আপনি এখন আসতে পারেন। কাওয়া সাদিম টফিকে নিয়ে চলে যায়। তিথি আবার মন খারাপ করে বসে থাকে, মুখে হাত দিয়ে। তখন স্নেহা তিথির কাছে এসে বলতে থাকে। তিথি মুখটা চুপসে বলতে থাকে, তিথি, রাতে ঘুরতে যাব। না, ভালো লাগছে না, আর আমাদের বাইরে বেরোতে দিবে না। আরে আজ তোর জন্মদিন, বের হতে দিবে। তাছাড়া রেদওয়ান ভাই আর তাহমিনা ভাবিও যাবে তো আমাদের সাথে। তিথি হঠাৎ বলে উঠল। আদিত্য ভাই যাবে? স্নেহা মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলে উঠছে, ইয়ে মানে জানি না ভাইয়া আসবে কি না। সমস্যা নেই, আমরা এনজয় করব। সন্ধ্যায় একটা সুন্দর ড্রেস পরে রেডি থাকিস। আর হ্যাঁ, লাল রঙের পরিস কিন্তু। তিথি মন খারাপ করে মুখ নিচু করে বলে। হুম। তিথি ভেতরে ভেতরে মুচকি মুচকি হেসে মুখ চেপে ধরে। এদিকে তিথি মনে মনে রাগে ফুঁসছে। আদিত্য ভাই, আপনার কি মনে নেই আমার জন্মদিন? কেমন স্বামী আপনি! বলবো না আপনার সাথে কথা, আমি বিয়েও করব না। সন্ধ্যা নামবে। ঘন্টা খানিকের মধ্যেই ধরণীতে পাখিরা যার যার নিরে ফিরে যাচ্ছে। বাতাস হালকা ভারী। স্নেহা নিজেকে সাজিয়ে তুলছে অপরূপ সৌন্দর্যে, কিন্তু তিথি সেই মুখ গোমরা করে ঠাই বসে রয়েছে এখনো। তার কোনো হেলদোল নেই। স্নেহার অনেক জোরাজোরিতে একটা লাল চকচকে গাউন পরে রেডি হতেই থাকে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। এই জন্তু, তাড়াতাড়ি কর, বেডি কাইল্লাননি, আর কতক্ষণ সাজবি? তাহমিনা কানের দুল পড়তে পড়তে জবাব দেয়, ধলা বিলাই, আপনার হলে আপনি বেরিয়ে যান, এভাবে কানের কাছে খ্যান খ্যান করবেন না একটু। চুপ জন্তু, সাজতে এতক্ষণ লাগে কেন তোর? তোরা মেয়েদের কোথাও নিয়ে গেলে আর সেই জায়গায় যেতে হয় না, সাজতে সাজতেই টাইম ফেলে দিস, তাড়াতাড়ি কর। হয়েছে, চলুন। রেদওয়ান তাহমিনাকে আগাগোড়া পরখ করে তার মাথায় রক্ত চড়ে বসে। একে তো শাড়ি পরেছে যার উপরে কোমরের অংশ দেখা যাচ্ছে, আবার হাত নাড়ালে নাভি পদ্ম দেখা যাচ্ছে। মাঝে মাঝে রেদওয়ানের চোয়াল শক্ত করে তাহমিনাকে এক ঝটকায় তার বুকেই ফেলে কোমরে নখ দাপিয়ে দেয়। তাহমিনা ব্যথার চিৎকার করে উঠছে। কি করছেন কি? ব্যথা পাচ্ছি তো। তাহলে এইভাবে এটা খোলা রেখেছিস কেন? ব্যাটাতে দেখানোর জন্য? তাহমিনা ব্যথায় কুকড়ে উঠছে, বলে,
পিন খুলে গেছে বোধ হয়, ছাড়ুন না। পিন খুলে গেলে আর কখনো তাহলে শাড়ি পরবি না, পরলেও বাড়িতে পরবি। কথাটি বলে তাহমিনাকে ছেড়ে দেয়। তাহমিনা ছাড়া পেয়ে সোজা বলে উঠছে, শ্যামলা দেহের প্রতি আপনি আগ্রহী নন, তাহলে এত পজিটিভনেস কেন? রেদওয়ান মুখটা শক্ত করে জবাব দেয়, কালো হোক বা সাদা চামড়া, যেটা আমার সেটা একান্তই আমার। আমার জিনিসের প্রতি কেউ লালসার নজর দিবে তা আমি বরদাস্ত করব না, সেটা তুই হোস না কেন। রেদওয়ান বেরোতে গেলে পিছু ফিরে আবারও বলে, তোর প্রতি কেউ হাত বাড়ালে সেই হাত তার শরীর থেকে আলাদা করতে আমার একটি বড় হাত কাঁপবে না। আমার জিনিসের হাত দেওয়া মানে নিজের মৃত্যু নিজে ডেকে আনা, সেটা বস্তু হোক বা বউ। তাহমিনা অপলক তাকিয়ে রয় কাকে দেখছে। এতটা উন্মাদনা কবে থেকে হলো? এই উন্মাদনা যে তাহমিনার জন্য পিছু টান। একবার যদি এখানে ডুবে যায় তাহলে বাবা মায়ের খুনিকে কি করে ধরবে? সে যে সংসার করতে আসেনি, কিন্তু আস্তে আস্তে যে মায়ের বাঁধনে জড়িয়ে যাচ্ছে, পরবর্তীতে এই বাঁধন থেকে মুক্তই হবে কি করে? রেদওয়ান আর তাহমিনা নিচে নেমে আসে। এদিকে তিথি আর স্নেহাও তৈরি হয়ে নিচে নামলো। রেদওয়ান তিথির দিকে তাকে মুচকি হেসে বলে উঠছে, আমার বোনটাকে একদম লাল পরীর মতো লাগছে, গাড়িতে উঠ। স্নেহা আর তিথি গাড়ির পেছনে সিটে গিয়ে বসে পড়ে। তাহমিনা তাদের সাথে বসতে গেলে রেদওয়ান খপ করে তাহমিনার হাত চেপেই ধরে। তৎ কিরমির করে বলে। রেদওয়ান মনে মনে পিটপিট করে, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? কেন? ওদের সাথে বসতি। আনরোমান্টিক বেডি, আমার সাথে সামনে বস। একটা বাড়তি কথা বললে জিপ টেনে ছিঁড়ে নিয়ে আসবো। তাহমিনাও আর কোনো বাড়তি কথা বলে না, সোজা সামনের সিটে বসে পড়ে। রেদওয়ান কোনা চোখে একবার দেখে, গাড়ি চালাতে শুরু করে। হঠাৎ করে গাড়ি ব্রেক কষায় তাহমিনা। সামনে ঝুঁকতে যেতে গেলে রেদওয়ান তার বাম হাতটি বাড়িয়ে দেয়, যার ফলে তাহমিনার সামনের কোনো কিছুর সাথে আঘাত লাগেনি। তারা প্রায় 1 ঘন্টা পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। তিথি গাড়ি থেকে নেমে পুরো অবাক হয়ে যায়। আরে, এটা তো কাপ্তাই লেক ভিউ পয়েন্ট। এতক্ষণ মন খারাপ হওয়ার কারণে রাস্তা খেয়াল করেনি, কিন্তু এই মুহূর্তে এই দৃশ্য দেখে তার মন ফুরফুরে মেজাজে হয়ে ওঠে। কি সুন্দর করে 7 রঙের রংধনু দেখা যাচ্ছে। তিথি খুশিতে নাচতে ইচ্ছে করছে। সে এতটাই বিভোর ছিল যে পেছনে কি হচ্ছে তার খেয়ালই নেই। সে পেছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে চারিদিকে চোখ বুলে সবাইকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। স্নেহা, রেদওয়ান ভাইয়া, কই তোমরা? ভাবি কই তুমি? কিন্তু না, কাউকে নজরে পড়ছে না। তিথির মনে হালকা আশঙ্কা দেখা দেয়। সে ভয় চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু একটা কাকপক্ষীও খুঁজে পায় না। হঠাৎই কেউ তার জামা ধরে টান দিচ্ছে। তিথি নিচের দিকে তাকাতেই দেখে ছোট্ট লাল ফ্রক পরা পরীর মতো দাঁড়িয়ে আছে। তিথি হাঁটু গেড়ে বসে আদুরে কঞ্চে বলে হচ্ছে, হেই কিউট পরি, কে তুমি? তোমার বাবা মা কোথায়? কিন্তু মেয়েটি কিলকিলে হেসে একটি গোলাপ সামনে ধরে পড়ল। কথাটি বলে তিথির গালে একটা চুমু দিয়ে দৌড় দেয়। তিথি শুধু অবাক হয়ে তাকিয়ে রয়, কিন্তু পরক্ষণে আবারও একটি মেয়ে এসে গোলাপ দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। একের পর একজন করে লাল চুকচুকে পরি এসে তিথিকে শুভেচ্ছা জানায়। তিথির হাত ধরে গোলাপে ভরে গেল। সে প্রায় বিস্মিত, তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না। হঠাৎই ভিউ পয়েন্টে চারিদিকে লাইটের আলোয় ভরে গেল। চারিদিকে ছলমল করছে সেই ফেরি লাইটগুলো। তিথি চারিদিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখনই হঠাৎই সামনে থেকে সেই বাচ্চাগুলো মেয়েগুলোর হাত ধরে পার্পল রঙের পাঞ্জাবি পরে এগিয়ে আসছে। তিথি হাঁ করে তাকিয়ে আছে, এ কাকে দেখছে। পাশাপাশি রেদওয়ান, স্নেহা, তাহমিনা, মধু, কুদ্দুস আর আদিত্যের বন্ধুরাও ছিল। এগিয়ে আসে। আদিত্য সোজা তিথির সামনে চলে যায় এবং তিথিকে অবাক করে দিয়ে তার সামনে হাঁচু গেড়ে বসে। তার দিকে কাঠগোলাপের ক্লিপ মিশ্রিত একটা বুকে সামনে এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন আমার রেড চেরি। আমি জানি না প্রপোজ কেমনে করতে হয়। ভাবি অন্য সাধারণ কাপলদের মতো লাল গোলাপের বুকে দিয়ে প্রপোজ করছি না। আমি শুধু তোকে ভালোবাসি, এটুকুই জানি। এই কাঠগোলাপের ক্লিপের মতো আমি তোর মাথায় চুলে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে চাই, যাতে তোর চুল বা তুই কখনো আমাকে ছেড়ে যেতে না পারিস। আমার জীবনের প্রথম ও শেষ নারী তুই, যাকে মৃত্যুর আগ পর্যন্ত আমার বাম পাজের ঠাঁই দিয়ে যাব। তিথি খুশি মনে
কাঠগোলাপের ক্লিপযুক্ত বুফেটা নিয়ে এবং দাঁত পাচ্ছি কেলিয়ে হাসতে থাকে। আদিত্য পাঞ্জাবির পকেট থেকে একটি বক্স বের করে, তার থেকে একটি সুন্দর ডায়মন্ড কালেকশনের আংটি তুলে ধরে। বউ হওয়ার জন্য তোকে বলবো না, কারণ তুই আমার বউ অলরেডি হয়ে গেছিস। শুধু এটুকু বলবো, তোর হৃদয়ে আমার জন্য এক বিন্দু ভালোবাসা জমিয়ে রাখিস। সে এক বিন্দু ভালোবাসাতে তোর স্বামীর সন্তুষ্ট। তোর সকল চাওয়া পাওয়া, তোর সকল দায়িত্ব, তোর পাগলামো আর তোর সুখ, কান্না, দুঃখ সব কিছুর ভাগিদার আমি হতে চাই। দেবী হতে। আদিত্যর কিছুটা হিন্দি শাড়ির মতোই বলতে থাকে। तुझे सीने से लगाकर बस इतना कहना है, मेरी चेरी जान, मुझे जिंदगी भर तेरे साथ रहना है। बोल, तुझे मंजूर है? তিথি চোখ থেকে চপচপ করে পানি পড়ছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে অস্পষ্ট স্বরে বলে উঠছে, হ্যাঁ মঞ্জুর, হ্যাঁ। তিথি তার বাম হাত বাড়িয়ে দেয় এবং আদিত্য তিথির অনামিকা আঙুলে রিংটি পরিয়ে দেয়। সাথে সাথে বাকি সবাই হাততালি দিয়ে ওঠে। আদিত্য এইবার এক ঝটকায় দাঁড়িয়ে যায় এবং তিথির কপালে চুমুকে ফিসফিস করে। আই লাভ ইউ মিসেস ভিরেক্স। তৈরি থাকুন একজন সৈনিকের অর্থহীনের কর্তব্য পালন করার। তিথিও কানে কানে ফিসফিস করে বলে, তৈরি আছি মেজর ভিরেক্স, শুধুমাত্র আপনার রুম পর্যন্ত যাওয়ার অপেক্ষা। আদিত্য তিথির কপালে কপাল ছিকিয়ে মিনমিনি স্বরে গেয়ে উঠল, হ্যাঁ, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতায় আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। তৃতীয় সাথে সাথে গেয়ে উঠছে। সবাই জোরে জোরে হাততালি দিয়ে তাদের সামনে চলে আসে। এইদিকে মধু বলে উঠছে, হাই, আমি এমন এক বেটা পাবো কোথায়? ইরফান পাশ থেকে বলে উঠছে, ওই বেড়ি, আমি আছি তো তোর বেড়া। মধু মুখ বেঁকায়। এইদিকে তাহমিনা একটা রেড ভেলভেট কেক নিয়ে হাজির হয়। গাইস, এবার কেক কাটার টাইম। সবার মধ্যখানে তিথিকে দাঁড় করিয়ে ছুরি দিয়ে এবং তাকে চোখ বন্ধ করে কিছুটা উইশ করে মোমবাতিগুলো নিভাতে বলে। তিথি চোখ বন্ধ করে মনে মনে পিড়পিড় করে, আমি আর আমার স্বামী থেকে যেন কোনোদিনও আলাদা না হই, আর আমাদের একটা সুন্দর সংসার হোক, মৃত্যুও যেন আমাদের আলাদা করতে না পারে। তিথি চোখ খুলে ফু দিয়ে কেক কেটে নেয় এবং প্রথমে আদিত্যকে খাওয়াতে গেলে আদিত্য নিষেধ করে। সবার আগে বড়দের রেদওয়ান ভাইয়াকে খাওয়া। তিথি মৃদু হেসে রেদওয়ানকে কেক খাইয়ে দেয়। তারপর তাহমিনা এইভাবে পরপর সবাইকে, ছোট ছোট বাচ্চাগুলোকেও কেক খাইয়ে দেয়। সবাই এবার তাদের একটু প্রাইভেসি দিয়ে সেই জায়গা থেকে সরে যায়। এদিকে তিথি ধীরে ধীরে আদিত্যর কাছে কেক নিয়ে আসে। আদিত্য তিথির থেকে কেকের টুকরো নিয়ে তিথির মুখেই পুরে দেয় এবং তার ঠোঁটে লেগে থাকা কেকের ক্রিম বৃদ্ধা আঙ্গুলি দিয়ে মুছে তার আঙুলটায় চুষে খেয়ে নেয়। তিথি এইদিকে লজ্জায় লাল নীল হয়ে গিয়ে মুখ ঢেকেই ফেলে। আদিত্য হঠাৎ তিথির কোমর পেঁচিয়ে ধরে তাকে উপর করে তুলে
ধরে। তিথি প্রথমে ভয় পেলেও পরে হাত দিয়ে আদিত্যর কাঁধ আঁকড়ে ধরে। আদিত্য তিথিকে ঘোরাতে থাকে। তিথি আদিত্যর কপালে কপাল ছেঁকে জোরে জোরে শ্বাস নেয়। আচ্ছা, আপনি আমাকে কিভাবে এত বছর ভালোবাসলেন? তোর শরীর স্পর্শ করো না, দূর থেকে ছবি টুকু দিয়ে তোর মন স্পর্শ করে এতকাল ভালোবেসে গেছে। তুই আমার কাছে থাকতি না, কিন্তু আমার হৃদয় দিয়ে তোকে অনুভব করে ভালোবেসেছিলাম। আদিত্য হেসে জবাব দেয়। আর আমাকে কি কি নামে ডাকেন? তোকে ডাকার অনেক নাম আছে, কিন্তু তুই তো আমার রেড চেরি, বোকা হরণী, বেয়াদব বেটি, মায়াবিনী ইত্যাদি ইত্যাদি। তিথি বলে উঠছে। আর আপনি আমার কি জানেন? পার্পল সুন্দরা। কথাটি বলে খিলখিলে হেসে। শাহরুখ খান শুধু পার্পল রঙের জামা কাপড় পরেন আপনি, তাই আপনি আমার নাম আমার হচ্ছে পার্পল সুন্দরা। আর তিথি এবার আদিত্যর বিরাজে মনির চোখের দিকে তাকিয়ে জবাবে দেয়। বিল্লিয়া, বখাটে আদিত্য ভাই, মেজর সাহেব আর ভাদাইমা। আদিত্য ফিক করে হেসে ফেলে। আচ্ছা আদিত্য মিনমিনিয়ে বলে উঠছে। আচ্ছা, রব নে বানা দিয়ে জোড়ি। দুজনেই দুজনের চোখে হারিয়ে যায় গভীর অতলে। আদিত্য গভীর কঞ্চে বলে উঠছে। মে আই? তিথি আদিত্যর ছোঁচে আঙুল স্পর্শ করে বলে। নো। আদিত্য আঙুল সরিয়ে মিনতি স্বরে বলে। প্লিজ। তিথির জবাব পরোয়া না করে আরো কাছে টেনে এনে অধরে অধর চুপিয়ে দেয়। অনেকক্ষণ হওয়ার পরও ছাড়ার জো নাই। তিথি মুসড়ে মুসড়ে করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আদিত্য ছাড় দেয় না। তিথি জোরে জোরে জোর করে ছাড়িয়ে নেয়। আদিত্য বিরক্ত হয়ে বলে হচ্ছে। কি সমস্যা? খেয়ে ফেলবেন নাকি? আদিত্য তিথিকে নিচে নামিয়ে দেয়। একটু দূরে গিয়ে চুন্নু সিগারেটের প্যাকেটটা বের করে তার থেকে একটি সিগারেট নিয়ে মুখে পুরে দেয়। তিথি এতে ভীষণ রেগে গিয়ে মুখ থেকে সিগারেটটা কেড়ে নেয়। কি সমস্যা তোর? এসব ছাইপাশ খেয়ে তো কলিজা পুড়িয়ে ফেলেছেন। আদিত্য সুকুচকে জিজ্ঞেস করে। স্ত্রীর অধিকার দেখাচ্ছিস? হ্যাঁ, কোনো সমস্যা? আদিত্য ছুঁচ কামড়ে হেসে ফেলে। রাগানে তো রাগ পরীকে দেখতেই ভালো লাগে। তিথি কোমরে হাত দিয়ে বলে হচ্ছে। এখন আমি আপনার বউ, তাই আমি যা বলবো তাই শুনবে। ওকে, মহারানীর জো হুকুম। দূর থেকে গাছের আড়ালে লুকিয়ে এইসব দৃশ্য মুগ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার চোখে আজ অশ্রুরাও ভিড় জমিয়েছে। আমার ফারু, শুভ জন্মদিন আমার না হওয়া মহারানী। এভাবে তোকে অন্যের কাছে দেখতেই আমার খুব কষ্ট হচ্ছে, তাও এই সত্য আমাকে মানতে হবে। কাপ্তার ভিউ পয়েন্টের কাছে খালি নিরিবিলি জায়গায় রেদওয়ান আর তাহমিনা দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করেই বিদ্যুৎ জ্বলে যায়। তাহমিনা ভয় পেয়ে রেদওয়ানকে জড়িয়ে ধরে। রেদওয়ান খুব জোরে জোরে হাসতে থাকে। কি রে জন্তু, এইভাবে অন্ধকারে ভয় পেলে তুই কেমন? আর তোর বাবা মায়ের খুনিকে ধরবি? তাহমিনা রেদওয়ানের শার্ট আঁকড়ে ধরে বলে। রেদওয়ান আমার অন্ধকারে ভয় লাগে ভীষণ। অবাক হয়ে বলে। কেন? তাহমিনা ভয় ভয় কঞ্চে বলে হচ্ছে। চাচি আমাকে অন্ধকার রুমে বন্ধ করে রাখতো, একটু পানিও পর্যন্ত খেতে দিত না। আর সেই অন্ধকার রুমে পোকামাকড় ছেড়ে দিত। কত রাত কেটেছে এইভাবে অন্ধকারে, কেউ পাশে ছিল না আমার। ভয়ে ভয়ে রাত কাটাতাম। আমার ভীষণ ভয় লাগে অন্ধকারে। রেদওয়ানের ভীষণ রাগ লাগে। তাহমিনা চাচির ওপর রাগ কন্ট্রোল করে তাহমিনাকে ভালোভাবে জড়িয়ে ধরে পকেট থেকে মোবাইল ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেয়। এখন আর ভয় লাগবে না, এখন তোর স্বামী আছে তোর পাশে। পৃথিবীর সকল অন্ধকারকে আমি আলোতে ভরিয়ে দিব, ট্রাস্ট মি। তাহমিনা যেন এতদিন এই একটি ভরসার বুক পেয়েছে, যেটাতে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। এতদিন তো চাচি অনেক অনেক নির্যাতন করত, তাও তাকে কেউ সাহায্য করার ছিলই না। তাহমিনা রেদওয়ানকে ভালোভাবে জড়িয়ে ধরে, তার দিকে চেয়ে থাকে। রেদওয়ানও তাহমিনার পানে তাকায়। আপনার এখন ঘৃণা লাগছে না কালো জন্তু বউকে জড়িয়ে ধরার জন্য? বরং অন্য কিছু করার ইচ্ছা যাচ্ছে। কি? রেদওয়ান তাহমিনার ছোটের কাছে এসে বলে। রাগ করতে পারবি না কিন্তু। কথাটি বলে তাহমিনাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে উষ্ঠে ডুবিয়ে দেয় এবং জোরে জোরে বাইট করতে থাকে। তাহমিনা রেদওয়ানকে ধাক্কা দিয়ে একটি পাঞ্চ মারে। রেদওয়ান শালা লুচ্চা, মেয়ে দেখলে কামড়াকামড়ি করতে ইচ্ছে করে।
চোখ চেপে ধরে বহু কষ্টে বলে হচ্ছে, বোন, আমি তোর জামাই, এভাবে মারিস, লোক সমাজে মুখ দেখাবো কেমনে? আহ! তাহমিনা যেন একটু নরম হয়ে সে তার শাড়ির আঁচল ওই কাপড়ে মুখ দিয়ে হু দিয়ে সেই গরম বাতাস তাপ রেদওয়ানের চোখে লাগিয়ে দেয়। রেদওয়ান নিভু চোখে তাকিয়ে রয় এবং কোমর পেঁচিয়ে আরো কাছে টেনে নেয়। তাহমিনা তার কিছু বলে না, শুধু মৃদু হেসে গরম ভাব দিতে থাকে। ওদের কাছে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে করে তাকায় আদিত্য। রেদওয়ানকে দেখতে পেয়ে ছোট থেকে সিগারেটটা ফেলে দেয় এবং মৃদু হেসে বলতে থাকে। কিছু বলবে ভাইয়া? রেদওয়ান মাথা নাড়িয়ে সায় জানায়। আদিত্য তুই আমাকে বললি না কেন তাহমিনা একজন অফিসার? তো হালকা হেসে ফেলে, যেন সে জানতো রেদওয়ান তাকে এই প্রশ্নটা করবে। হুম, বিষয়টা তেমন নয় ভাইয়া। তাহলে কাউকে তোর পরিচয় দিতে চায়নি, আর আমি ওর কাছে ওয়াদাবদ্ধ ছিলাম এই ব্যাপারে। বুঝলাম, কিন্তু এখন কি হবে? আদিত্য গম্ভীর মুখে বলে উঠল। আমাদের আগামী লড়াই অনেক কঠিন। যদি না সেদিন আমাদের পরিচয় সবার সামনে আসতো। আমাদের ইচ্ছাকৃতভাবে এই মিশনে ঢোকানো হয়েছে যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি। আমি এই মুহূর্তে তিথিকে আমার জীবনে কখনো আনতে চাইনি ভাইয়া, তবুও নিয়তি আমাদের এক করে দিল। রেদওয়ান কিঞ্চিত হেসে বলে উঠল। নিয়তি কে কে ঠেকায়? তো ছুটি দিল তোরে? না ছুটি নেই, আর না হয়ে পেতে চাই। যত দ্রুত সম্ভব এই কেসটা ওপেন করতে হবে। হয়তো আগামীকাল আমাকে ফিরে যেতে হবে। রেদওয়ান অবাক হয়ে বলে। কি আগামীকাল? তিথিকে আর বাড়িতে কি বলবি? আজ তোদের গায়ে হলুদ, আর কাল তোদের বিয়ে। ভাই, কালকে কেমনে সদ্য বিয়ে করা বউকে ফেলে দিবি? এটা ওর সাথে অন্যায় হবে। কিছু করার নেই ভাইয়া, ডিউটি আমাকে পালন করতেই হবে। তা তুমি কবে যাচ্ছ, নাকি এখানে বিজনেস শুরু করবা? রেদওয়ান পকেটে হাত গুজে গভীর ধ্যানে মগ্ন হয়ে কিছুক্ষণ ভেবে বলে উঠছে। ডাক পড়েছে তো অনেক আগেই, ভাবছি চলে যাব। রেদওয়ানের কথা আদিত্য অত্যন্ত নরম কণ্ঠে বলল। ভাইয়া, তুমি তাহমিনাকে কি এখনো মেনে নিতে পারোনি? মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এক জিনিস নয়, তবুও মনে হয় মানিয়ে নিয়েছি ওর সাথে। ঠিক আছে। কথাটি বলে আদিত্য মিটিমিটি হেসে সেখান থেকে ধীর পায়ে চলে যায়। আদিত্য রুমে যেতে তিথির সাথে চোখাচোখি হয়, তবুও তাকে ইগনোর করে দরজা ঠেলে রুমে ঢুকে পড়ে। এদিকে তিথি রাগে ফুসছে। আজ তার গায়ে হলুদ, অথচ এখনো পর্যন্ত তার একটা ড্রেস কসমেটিক কিচ্ছু কিনেনি। রাগে ফুসতে ফুসতে জোরে দরজাটা ধাক্কা দিয়ে তিথি আদিত্য রুমে ঢুকে পড়ল। কোমরে হাত গুজে আদিত্যকে রুষ্টু কঞ্চে বলে উঠছে। আদিত্য ভাই, আপনি এসব কি করছেন? গায়ে হলুদে আমি কি পরবো? আপনি কেন আমাদের জন্য, আমার জন্য কিছু কিনতে মানা করেছেন? এখন আমি সন্ধ্যায় কি পরবো? ঠাস কথাটি বলার সাথে সাথে তিথি নরম তুলতুলে গালে আদিত্যের থাপ্পড়ি পড়ে, যেন সঙ্গে সঙ্গে লাল হয়ে বসে গেল। তিথি গাল চেপে ধরে অশ্রু নয়নে তাকিয়ে রয়। আদিত্য দাঁতে দাঁত চেপে বলে উঠছে। আমি এখনো তোর আদিত্য ভাই? হ্যাঁ, জবাব দে। তিথি গালে হাত চেপে রেখে আমতামতা কঞ্চে বলে উঠল। ভুলে বলে ফেলেছি, আর এতদিনের অভ্যাস কিভাবে পাল্টাবো আদিত্য ভাই? কথাটি বলে দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে। আবারও একটি থাপ্পড় তিথির গালে বসে পড়ে। এবার তিথি দুই হাত দ্বারা গাল চেপে ধরে রুষ্ট কণ্ঠে চিৎকার করে উঠল। কি সমস্যা আপনার? এভাবে হুদাই মারছেন কেন? অভ্যাস তো আর একদিনে পাল্টানো যায় না। আদিত্য আঙুল তাক করে শাসনের সুরে বলে উঠল। অভ্যাস পাল্টাতে হবে তোর। আজ তুই আমি ভাই বলছিস, কাল আমার ছেলেমেয়েরা আমাকে মামা ডাকবে, বুঝলি? মামা। তো ডাকুক মামা, তাতে সমস্যা কি হবে? মামাই তো, আমি তো আপনার বোন হই, তাই না? আদিত্য ধীর পায়ে তিথির সন্নিকটে চলে আসে এবং খপ করে তার বাম হাত মুচড়ে ধরে তিথির পিঠের পিচ বুকের সাথে ছেঁকায়। বেশি বার বেড়েছিস। আমি তোর কোনো ভাই না, আর না তো আমাদের কোনো রক্তের সম্পর্ক ছিল। তোর পরিচয় শুধু একটাই, তুই আমার স্ত্রী। বড্ড বেশি জ্বালাচ্ছিস। সুদে আসলে সব সুদ নেব আমি। তিথি ব্যথায় দাঁত মুখ খিচে ফেলে। কারণ লাগছে আমার। লাগুক, লাগার জন্যই ধরেছে। প্রায় কিছুক্ষণ দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে আদিত্য তিথির হাত ছেড়ে দিয়ে বলে। শোন, তোর এসব চিন্তা করতে হবে না। মেজর ভিরেক্সের বউ তুই, তোকে তো আমি সাজিয়ে তুলবো অপসর রূপে, তাই সময় মতো সব পেয়ে যাবে। তিথি মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি কেচে পড়ে। আজ আবারও সেজে উঠেছে খান মঞ্জিল। বাড়ির প্রতিটি কোণ যেন আলো ঝলমলে উৎসবের রঙে ভরে গেছে। উঠোন থেকে বারান্দা, ঘর থেকে আঙিনা, সবখানে ঝাল লণ্ঠন আলো
রঙিন ফুলের মালা আর কাঁচা ফুলের সৌন্দর্যে সেজে উঠেছে। এবার যেন সবার মুখে হাসি এবং একটু বেশি প্রাণটা যেন আরো উচ্ছ্বাসিত, কারণ আজ আদিত্য আর তিথির গায়ে হলুদ। বাড়ির কর্তীরা এদিক ওদিক ছুটোছুটি করছে, সবাই খুব ব্যস্ত সময় পার করছে। সুফিয়া খানের খুশি যেন আজ আর দেখার মতো। অবশেষে বহু অপেক্ষা করার পরে দিনটাই চলে এলো। সুফিয়া খান, বেলা খান এবং দুই খান মিলে হাতে হাতে সব গোছগাছ করছে। সবাই সন্ধ্যায় অতিথিরা সবাই চলে আসবে। এইদিকে হঠাৎ করেই বেলা খানের চোখে অশ্রুরা ভিড় করে। তিনি শাড়ির আঁচল মুখে চেপে কান্না করতে থাকে। আজ যদি তার বোন বেঁচে থাকতো কতই না খুশি হতো। তার সেই পিচ্ছি মির্জা আজ গায়ে হলুদ, কিন্তু নিয়তি যে সবার বিপরীত। সুফিয়া খান হতাশা নিঃশ্বাস ফেলে বেলা খানকে ভরসা জোগায়। কান্না করিস না ছোট, আমি আমার ছেলেকে জানি, ও ঠিক তোর মেয়েকে সুখে রাখবে। বেলা খান নাক টেনে কান্নারত অবস্থায় বলে উঠছে, ভাবি, সেটা তো আমি জানি, কিন্তু আজ যদি আমার বোনটা বেঁচে থাকতো কতই না ভালো হতো। ওর কথা খুব মনে পড়ছে আমার। কথাটি বলে আবারও কান্না শুরু করে দেয়। জুই খান বিরক্ত হয়ে শাশুড়ি সুরে বলে, এমন ভাবে কাঁদছিস যেন মনে হচ্ছে মেয়েকে অন্য কোথাও দিয়ে ফেলেছিস। মেয়ে তো আমাদের বাড়িতেই থাকবে, তাহলে কান্না কিসের ছোট? বেলা খান চোখের জল মুছে বলে, না ভাবি, আর কাঁদবো না, আজ আমাদের খুশির দিন। তাদের তিনজনকে সাহায্য করতে তাহমিনাও হাজির হলো এবং হাতে হাতে সব কাজ এগিয়ে দিতে লাগলো। সেই সময় সদর দরজা দিয়ে ঢুকলেন তাহমিনার চাচি আর আরমিন। তাহমিনা এক মুহূর্তের জন্য চাচির দিকে তাকালো, তারপর চোখে পড়লো আরমিনের দিকে। মেয়েটা যেন কিছুটা শুকিয়ে গিয়েছে, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না। জুই খান চোখের ইশারায় তাহমিনাকে বুঝিয়ে দিলেন তাদের আপ্যায়ন করতে। তাহমিনা সোজা এগিয়ে গেল চাচির কাছে। কেমন আছো চাচি? চলো রুমে চলো। তারা আর কোনো কথা না বলে বাড়ি তাহমিনার রুমে ঢুকে পড়ল। রুমে এসে তাহমিনা তাদের বসতে বলে রুম থেকে বেরিয়ে সরাসরি রান্নাঘরে চলে গেল নাস্তা নাচন। এদিকে আরমিনের বুকে চলছে উত্তাল জোয়ার। সে কেমনে সহ্য করবে তার প্রিয় মানুষটিকে অন্য কারোর সাথে আসতে চাওয়া না চাওয়া সত্ত্বেও তাকে জোর করে এখানে আনা হয়েছে। আরমিনের কষ্টটা যা চোখে দেখানো যায় না, গরম আগুনের মতো জ্বলে উঠেছে তার হৃদয়ে। কিছুক্ষণের মধ্যেই তাহমিনা নাস্তার ট্রে হাতে নিয়ে হাজির। টেবিলে সাজাতে লাগলো, কিন্তু চাচির কথা তার হঠাৎই হাত থেমে গেল। তুই একজন আইনের লোক, এইটা আমাদের আগে বলবি না কেন? তাহমিনার সঙ্গে সঙ্গে শান্ত গলায় জবাব দিল, বললে কি হতো চাচি? চাচি যেন আগে রেগেছিলেন, তবে তাহমিনার কথা আরো ক্ষেপে উঠলেন। বললে কি হতো মানে? বাপ মা মরা অনাথ মেয়ে ছিলি তুই, এত বছর ফেলে পুষে বড় করেছে, আর এই কথাটি আমাদের কাছ থেকে লুকিয়ে রাখলি? ছি ছি, আমরা তো এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। এইবার তাহমিনা নিজেও একটু রেগে গিয়ে চাচির দিকে তাকালো। আমি মোটেও এমন নই। এতদিন তোমরা চলেছ আমার সেই টাকার উপর, একবারও জিজ্ঞেস করনি আমি কোথা থেকে আয় করি। তোমাদের কাছে শুধু টাকা হলেও যথেষ্ট। আর যদি এটাকে দুধকলা দিয়ে কালসাপ পোষা বলা হয়, তবে সেই কালসাপ তুমি। কারণ আজ তোমরা যেখানে আছো তা আমার বাবার সম্পত্তি নেহাত জালিয়াতি করে দখল করেছো। যাকে বিয়েতে এসেছো, সুন্দর সাবলীলভাবে থাকো, এই নিয়ে আমার আর কিছু বলার নেই। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তাহমিনা এক মুহূর্ত থামলো না, বড় বড় পা ফেলতে ফেলতে রুমের বাইরে চলে গেল। এদিকে আরমিন উদাসীন মনে রুমে থেকে বেরিয়ে সোজা বারান্দায় চলে যায়। হঠাৎ তার চোখ যায় আদিত্যর এক পাশে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। আরমিন ধীরে ধীরে পা চালিয়ে আদিত্যের কাছে চলে আসে। পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে আদিত্য পেছনে ঘুরে তাকায়। আরমিনকে ফ্যাকাশে মুখে আদিত্যর পানে চেয়ে থাকে। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখতাম, তাই না? আমরা তো গরিবরা কখনো ভালোবাসা পায় না, সবাই তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি কেন আমার হলেন না? আপনি শুধু একটু কি ভালোবাসা যেত না? আদিত্য পকেটে হাত গুজে আরমিনের চোখের পানে তাকে জিজ্ঞেস করে, এত ভালোবাসলে কেন আমায়? আর কথাটা বামুন আর চাঁদের না। মাহাদি খান আদিত্য কখনো টাকা দেখে ভালোবাসে না, কিন্তু তার মন যে বহু বছর আগে থেকে এক ছোট্ট কন্যা জায়গা করে নিয়েছিল, তাহলে সেই জায়গায় তোমাকে কেমনে বসাবো?
আরমিন এসব কিছু শুনতে চায় না। সে চায় আদিত্য তার হোক। তার বুক ফেটে কান্না আসছে। সে খপ করে আদিত্যর হাত জোরে আঁকড়ে ধরে মিনতি করতে থাকে। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি যে এগুলো নিতে পারছি না, আমাকে একটু জায়গা দিন। আমার না দম বন্ধ হয়ে আসে, সইতে পারছি না আমি। আদিত্য হাত জোর করে ছাড়িয়ে নেয়। কি করছো এসব তুমি? পাগল হয়ে গিয়েছ? এগুলো শুধু কিছুদিনের অনুভূতি, কিছু সময় যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। কথাটি বলে আদিত্য আর সেখানে দাঁড়ায় না। আরমিন সেখানে হাঁটু গেড়ে বসে অনবরত কান্না করতে থাকে। তখন থেকে পেছনে থেকে তিথির গলা শোনা যায়। এভাবেই আমাদের বন্ধুত্বটা শেষ না করলেও পারতি। আরমিন মুখ তুলে তাকায়। তিথি আরমিনের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, তোর ভাগ্যে আদিত্য ভাই ছিল না আরমিন, ভুলে যা, নতুন করে শুরু কর। আরমিন ঈর্ষান্বিত হয়ে জোরে তিথির হাত সরিয়ে দিয়ে দাঁত কিরমির করে বলে, যদি বলি তুই আদিত্যকে ছেড়ে দে, দিবি ছেড়ে? তিথি কিছুই বলে না, শুধু নিষ্প্রাণ চোখে চেয়ে রয়। আরমিন জোরে জোরে হাসতে হাসতে বলে উঠছে, দেখলি তো পারবি না। তাই যে হারায় সেই জানে সে কি হারিয়েছে। তাই তোর স্টুপিড কথাবার্তা বলে আমাকে সান্ত্বনা দিতে পারবি না তিথি। আরমিন আবারও বলে ওঠে, আমি সেই পুরুষের তীক্ষ্ণ বিড়ালের মনির চোখের মায়ে পড়েছি। ধরা তাহলে কিভাবে সুখ হবে আমার মৃত্যুবরণ ছাড়া? বল কিভাবে হবে? তিথি এইবার বলে উঠছে, তুই ওই তীক্ষ্ণ বিড়ালের মনির মায়ায় পড়ে সুখ খুঁজতে চাইছিস, আর আমি সেই চোখে ধ্বংস হতেও প্রস্তুত। আরমিন ছোট কামড়ে ধরে পাগলের মতো আচরণ করতে বলতে থাকে, এটাই তো, দুজনেই একজনের চোখের মায়ে পড়েছি, কিন্তু তুই হয়েছিস সুখী আর আমি হয়েছি ধ্বংস। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। চারিদিকে নামলো গোধূলির মায়া, আর সেই সাথে খান মঞ্জিল বাড়ির আলোক সজ্জায় ঝলমল করে উঠল। মনে হচ্ছিল স্বপ্নের কোনো রাজপ্রাসাদে যেন আলোয় ভেসে উঠেছে। কিছুক্ষণ আগেই পার্লারের লোকজন এসে তিথিকে সাজিয়ে দিয়ে গিয়েছে। আদিত্য বেছে নিয়ে আসা শাড়ি, অলংকার আর সাজসজ্জায় তিথি যেন রূপে পরিপূর্ণতা পেয়েছে। তার সৌন্দর্য যেন আলোর ঝর্ণা হয়ে ঝরে পড়ছে। এই সময় বেলা খান রুমে ঢুকতেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। নিজের মেয়েকে দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে নেমে আসে কোনো অপ্সরা। তার সামনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে এমন এক দৃপ্তি ছড়াচ্ছে যা ভাষায় বোঝানো যায় না। বেলা খান মেয়ের মুখের দিকে তাকিয়ে আবেগ সামলাতে না পেরে দ্রুত নজর না লাগার জন্য ঘাড়ে একটা কালো টিকাই পরিয়ে দিলেন। তিথি মিষ্টি হেসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, আই লাভ ইউ আম্মু। বেলা খানের চোখ জ্বলে উঠল, ভিজে উঠল। বেলা খান স্নেহে মেয়েকে জড়িয়ে ধরে উত্তর দিলেন, আই লাভ ইউ টু সোনা। তারপরই আদর করে বললেন, যা মা, আর দেরি করিস না, সাজগোজ তো শেষ, এখন তাড়াতাড়ি নিচে চলে আয়, সবাই অপেক্ষা করছে তোর জন্য। তিথি লজ্জায় মাথা নিচু করে মায়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তিথি খুঁচিয়ে খুঁচিয়ে নিজেকে ভালোভাবে দেখে চলেছে। সে মনে মনে বিড়বিড় করে, আদিত্য ভাইয়ের চয়েস আছে বলতে হবে। কথাটি বলে নিচে নিচে লজ্জায় লাল নীল হয়ে যায়। পাশ থেকে স্নেহা, ইভা আর তাহমিনা মুচকি হেসে চলেছে। স্নেহা ব্যঙ্গ করে বলে উঠছে, কি লজ্জা, কি লজ্জা! এখন এইভাবে লজ্জা পাচ্ছিস, তাহলে আসল কাজে তো লজ্জায় মরেই যাবি। তখন ভাইয়ের কি হবে? তাহমিনা আর ইভা চোখ রাঙানি দিয়ে স্নেহাকে চুপ করিয়ে দেয়। স্নেহা তাদের ভয়ে চুপ হয়ে যায়। এদিকে আদিত্য ও হলুদ পাঞ্জাবি পরে একদম রেডি, কিন্তু তাকে ঘিরে ধরেছে কুদ্দুস, ইরফান, রুদ্র, রাতুল আর অর্জুন। তাদের বক্তব্য, আজ আদিত্যকে নাচ করতে হবে তিথির সাথে। আর কুদ্দুসের ডিমান্ড, সে আজ একটু শরবত খাবে। কুদ্দুসের কথা শুনে সবাই হা হয়ে রয়। ইরফান কুদ্দুসের মাথায় চাপড় মেরে বলে, শালা আবার আমাদের ফাঁসাতে চাইছিস? কুদ্দুস ন্যাকাশ সুরে বলে উঠছে, আরে একদিনই তো, একটু মজা করব না? আদিত্য বেজায় বিরক্ত। এদের কার্যকলাপে সে বিরক্তিতে জবাব দেয়, ঠিক আছে, সবার ইচ্ছে পূরণ হবে। হঠাৎ ইরফান আদিত্যকে ধাক্কা দেয়, বলে, আরে বাজ, ওই দেখ তোর চেরি আসছে। তিথি স্নেহাকে, ইভা আর তাহমিনাকে ধরে নিয়ে আসে সিঁড়ি বেয়ে। এখন সবার নজর তিথির দিকে। আদিত্য একটা ঢোক গিলে সে তার চোখ সরাতেই পারছে না। কাঁচা হলুদ রঙের গাউনে তিথিকে এত সুন্দর লাগবে সে ভাবতেই পারেনি। চোখ
যেন আটকেই গেল। তিথির দিকে কোনোভাবে সরানো যাচ্ছে না। ইরফান, রুদ্র এবার এরা জোরে জোরে হাসতে থাকে আদিত্যের দিকে তাকিয়ে। তিথিকে আদিত্যের পাশে বসানো হয়। আদিত্য তিথির দিকে পোনা চোখে চেয়ে আছে। তার কেন যেন তিথিকে ভিন্ন লাগছে। সে তিথির কানের কাছে এসে ফিসফিস করে বলে, না কেমনভাবে লাল হয়ে আছে কেন? তিথি এইবার মুখ তুলে আদিত্যর দিকে তাকে থমকে যায়। সে মনে মনে ফিরফির করে, ইস, কারো নজর না লাগুক, কত সুন্দর লাগছে তার মেজো সাহেবকে। কিন্তু মুখ ফুচে বলে, নাকের নথের জন্য এমন লাল হয়ে গেল। আদিত্য ফ্রিকোজকে ভালোভাবে তাকে জিজ্ঞেস করে, ব্যথা করছে বেশি? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আদিত্য দাঁত কিরমির করে বলে উঠল, গাধি, ব্যথা পেলে খুলে ফেল, এটুকু সুবুদ্ধি তোর নেই? খুলে ফেল। তিথির সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়ে বলে উঠছে, খুলবো না, নথ খুলে আমাকে দেখতে সুন্দর লাগবে না। খোল তুই এটা। কিন্তু তিথি জেদ ধরে আছে সে নথটা খুলবে না কিছুতেই। আদিত্য কিছু বলতে যাবে কিন্তু এত লোকজন দেখে থেমে গেল। শুধু চেয়ে যোগ দিয়ে তিথিকে শাসায়। এইভাবেই শুরু হয় তাদের হলুদ এবং মেহেদি অনুষ্ঠান। এক এক করে সবাই বর এবং কনেকে হলুদ ছোঁয়াতে শুরু করে। হঠাৎ রাতুল মাইক হাতে নিয়ে অ্যানাউন্স করতে থাকে, শোনো শোনো, সবাই মনোযোগ দিয়ে শোনো, এবার শুরু হবে আসল মজা, মানে আমাদের সেরা ডান্স। তা প্রথমে শুরু করবে আমাদের মেইন ফোকাস আদিত্য এবং তিথি। সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। তিথি কিছুটা ভয় পেয়ে যায়। সে কিভাবে এত লোকের ভিড়ে ডান্স করবে। নার্ভাসের কারণে হাত কসলাতে থাকে। আদিত্য তিথির হাত আঁকড়ে ধরে তাকে নিয়ে ডান্স ফ্লোরে চলে আসে এবং শক্ত করে কোমর আঁকড়ে ধরে কানে কানে ফিসফিস করে বলে, এত নার্ভাসনেসের কি আছে, আমি আছি তো। এই একটি কথাই যেন তিথির সাহস বেরিয়ে গেল। সে শক্ত করে আদিত্যের কাঁধ আঁকড়ে ধরে। এদিকে গান চলতে শুরু করলো আর গানের তালে তালে তারা দুজন খুব সুন্দর করে পারফরমেন্স করতে থাকে। সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয় তাদের দিকে। এরপর শুরু করে দেয় স্নেহা, তাহমিনা, রুদ্র, ইরফান, রেদওয়ান, কুদ্দুস, মধু, রাতুল এর বিখ্যাত ডান্স। সাথে তো আছে কুদ্দুসের মাতলামো। সে আগে থেকেই কয়েক চোখ খেয়ে বসে আছে। জৈনা পিছন পিছন এতক্ষণ ঘুরঘুর করে চলেছে। সবাই মুখে আনন্দ, হাসি, সবাই এনজয় করছে এই হলুদ সন্ধ্যা। শুধু দুজন মানুষের মুখে কোনো হাসি নেই। আরমিন ছাদের কর্নারে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে কেঁদে চলেছে। হাত দিয়ে কান চেপে ধরেছে, তার সহ্য হচ্ছে না। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলছে, মাফ করব না, কাউকে মাফ করব না। আদিত্য, আপনাকে আমি কিছুতেই মাফ করব না। আমি অভিশাপ দিলাম, আপনার শুক্রাণু থেকে জন্ম নেওয়া সেই মেয়েটিও একদিন গভীরভাবে কারো না কারো প্রেমে পড়বে, কিন্তু সেও আমার মতো অগ্নিদাহে দগ্ধ হবে, বিলীন হবে অচেন শূন্যতার অন্ধকারে। তখন আপনি বুঝবেন এই আর্মিনের কষ্টটা। আমি অভিশাপ দিলাম, এই একই কষ্ট আপনার মেয়েকেও ভুগতে হবে। আরমিন মুখ চেপে ধরছে, বুকটা ভেতরে খিচে ভীষণ যন্ত্রণা হচ্ছে। কাউকে বোঝানোর সাধ্যই তার নেই। অপরদিকে মুগ্ধ কেমন নিষ্প্রাণ চোখে আকাশে দিকে তাকে অভিযোগ ছুটছে। মুগ্ধ চুল আঁকড়ে ধরে পাগলের মতো চিৎকার করে চলেছে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ নেই। সে জোরে জোরে বুক চাপড়ে বলতে থাকে, আমার ভালোবাসা এক নিবৃত বেদনা লেখ্য অনন্ত শূন্য আকাঙ্ক্ষার অব্যাহত হাহাকার, যে হাহাকার এই জীবনেই মিটবে না। সবার চোখের আড়ালে তিথি কেউ চেনে। আদিত্য ছাদের কর্নারে চলে যায়। তিথি পুরো হতভম্ব হয়ে ছিল। সে বড় বড় চোখ করে আদিত্যকে প্রশ্ন করে, এভাবে সবার আড়ালে আপনালে এনেছেন কেন? আদিত্য এক ধ্যানে তাকিয়ে উত্তর দেয়, আড়ালে আবডালে আদর করব, তাই। তিথি আদিত্যর কথায় কিছুটা ভয় পেয়ে বলতে থাকে, দেখুন, আমার কাছে আসবেন না একদম। আদিত্য তিথির কোমর আঁকড়ে ধরে তাকে কাছে টেনে নিশালো কণ্ঠে বলতে থাকে, একলা ঋতু এক পশলা রোদ ছুঁই, জড়িয়ে নেব সোহাগে মরিয়ে, কারণ যে আদিত্যের রেড চেরি তুই। আদিত্য তিথির উন্মুক্ত কোমরের অংশ ছুঁয়ে দেওয়ার ফলে তিথি সে থর থর করে কাঁপন সৃষ্টি হয়ে সে কিছু বলতে চেয়েও পারল না কাঁপুনির জন্য। আদিত্য তিথির চুলে নাকে নিয়ে তার শুক্রাণে শোকে মোহিত আবেশে বলে উঠছে, আজ একটু উন্মাদ হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তিথি অস্ফুট স্বরে বলে উঠল, কাছে আসবেন না একদম। আদিত্যর সাথে সাথে উত্তর দেয়, আসলে কি করবে? তিথি কাঁপতে কাঁপতে বলে, আদিত্য জানে মেরে ফেলবো, একদম কাছে আসবেন না। তো তিথির চোখে গভীরে হারিয়ে গিয়ে উন্মাদ হয়ে বলে, মেরে ফেল। সত্যি সত্যি মেরে ফেলবো কিন্তু।
সত্যি সত্যি মেরে ফেল। তিথি আদিত্যের চাপ দাঁড়িয়ে গালে স্পর্শ করে বলে উঠছে। মরে যাবেন কিন্তু। আদিত্য তিথিকে আরো কাছে সংস্পর্শে এনে বলল, আমার মৃত্যু করে যদি তুই হোস তাহলে নির্দ্বিধায় মরতেও রাজি। তিথির চোখে অশ্রুরা ভিড় জমায়। সে মৃদু হেসে আদিত্যর কপালে অধর পরশ দিয়ে কপালে কপাল ছিকিয়ে বলে, আপনি মরে গেলে আমিও পাক্কা আপনার সাথে মরে যাব। যেখানে আদিত্য নেই সেখানে তিথিও নেই। তারপর তিথি আদিত্যকে তার মেহেদি দেওয়া হাতটা সামনে তুলে দেখায়। এই দেখুন, আমার হাতে আপনার নামে মেহেদি উঠেছে। মেহেদি রং কিন্তু গাঢ় হওয়া চাই। আদিত্য হালকা এসে তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মেহেদি রং কখনো আমার ভালোবাসার সীমা দেখাতে পারবে না। তোর জন্য ভালোবাসা তুই হৃদয়ে গভীরভাবে অনুভব করবে। দেখবি ঠিকই তখন আমার ভালোবাসার সীমা বুঝতে পারবি। তিথি আদিত্য চোল পড়া গালে হাত বুলাতেই থাকে আর চলে আঙুল ঝুঁকিয়ে বলতে থাকে, জানেন আপনার হাসি কত সুন্দর। এই টোলগুলোতে আপনাকে দেখতে এত দারুণ লাগে, কিন্তু আপনি সবসময় মুখ গোমরা করে থাকেন। ম্যাডাম, এখন থেকে বেশি বেশি হাসবো আপনার জন্য। তিথি আদিত্যর শক্ত বুকে ঝাঁপিয়ে পড়ে গভীর আবেশে চোখ বুজে বলে উঠছে, ওকে মেজর সাহেব। দুজনে গভীর আলিঙ্গনে আলিঙ্গিত হয়। তাদের এই মনোমুগ্ধকর আলিঙ্গন আর্মিন ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলেছে। তার চোখ থেকে চপ চপ করে বৃষ্টি ধারার মতো পানি পড়ছে। অপরদিকে রেদওয়ান তাহমিনাকে টানতে টানতে তার রুমে নিয়ে যাচ্ছে। তাহমিনা এতে বেশ বিরক্ত। হাত ছাড়ুন, আমি রুমে যাব না এখন। কেন নিয়ে যাচ্ছেন? রেদওয়ান যেতে যেতেই বলে উঠছে, রোমান্স করতে। কথাটি বলে রুমে এক ধাক্কায় ফেলে দেয়। তাহমিনা সোজা গিয়ে থাপ্পাস করে ফ্লোরে পড়ে যায়। রাগে ফুসফুস করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সোজা রেদনের কলারে চেপে ধরে বলে, বলেছি না মেয়েদের সাথে স্বাভাবিক আচরণ করবে। তুই মেয়ে? তাহমিনা নিজের দিকে তাকিয়ে বলে হচ্ছে, আমি মেয়ে না। রেদন মাথা নাড়িয়ে বলে, না তুই মেয়ে না, তুই হলি জন্তু। দেখুন, একদম বাজে কথা বলবেন না। রুমে নিয়ে এসেছেন কেন? রেদন চারিদিকে কিছু খুঁজতে খুঁজতে বলতে থাকে। বলেছি না রোমান্স করতে নিয়ে এসেছি, আর কিছু? তাহমিনা ভয় ভয় পিছতে থাকে। তো দড়ি দড়ি কি করবেন? রেদন একটা দড়ি নিয়ে এসে তাহমিনার দিকে এগোতে থাকে। তোকে বাঁধবো। রেদন বলল। তাহমিনা নজর ঘুরিয়ে অন্যদিকে যেতে গেলে রেদওয়ান তাকে ধরে ফেলে। একদম চালাকি করবি না, না হলে কিন্তু বেসামাল হতে আমার সময় লাগবে না। নিচে ওই ছেলেটাকে? তাহমিনা ফ্রিকুচকে জিজ্ঞেস করে, কোন ছেলে? রেদওয়ান বলল, ওই যে সেমি ছাগলের মতো ধবধবে ফর্সা, যেন মনে হচ্ছে কোনো চর্মরোগে আক্রান্ত, কি যেন নাম? ও হ্যাঁ, তানভীর, ক্যাপ্টেন তানভীর। ওর সাথে তোর এত কিসের কথা? আমরা আইনের লোক সবাই, আমাদের এই সম্পর্কিত অনেক কথা থাকতে পারে। রেদওয়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে এবং বলে উঠল, বলবি না কথা, আমার সহ্য হয় না। তাহমিনা জেদ দেখিয়ে বলে, বলবো, 100 বার বলবো। কি করবেন? আমি বলেছি তুই বলবি না কথা ওর সাথে। তাহমিনা নিজেকে রেদওয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করছে। দরদ দেখাবেন না একদম। এসব দরদ আমার সহ্য হয় না। নিজে তো এক্সের সাথে গা ঘাসাঘাসি করেন, কই তখন আমি কিছু বলি? দরদ দেখাচ্ছেন দরদ? আমি বলবো কথা ওর সাথে। রেদওয়ান রাগে তার মাথার রগগুলো ফুলে উঠেছে। রক্ত যেন গরম হয়ে টকবক করছে। সে তাহমিনার অধরে আক্রমণ চালায়। তাহমিনা ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রেদওয়ান ছাড়তে নারাজ। প্রায় কিছুক্ষণ পর অধরের সংঘর্ষ থামে। এই সংঘর্ষে ভালোবাসা কম, আক্রমণ বেশি চালিয়েছে। তাহমিনার অধর থেকে রক্ত গড়িয়ে পড়ছে কামড়ানোর ফলে। অধরের বেহাল দশা। রেদওয়ান ডেভিল হেসে বলেছে, শেষ ওয়ার্নিং দিচ্ছি, না হলে এবার কিন্তু ওয়ার্নিং এর বদলে ওর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহমিনার আগে ক্ষুদ্র চোখে চেয়ে বলে, তাহলে আপনাকে লকআপে ভরতেও আমার বেশি সময় লাগবে না। উফ, ভয় পাইছি আমি, আমার রাখিনি বউ। বহু প্রতীক্ষার পর অবশেষে সেই দিনটি উপস্থিত হলো। আদিত্যের দীর্ঘ সংযম আর ধৈর্যের সমাপ্তি ঘটতে চলেছে আজকের এই মহেন্দ্রক্ষণে। খান মঞ্জিল আজ যেন দীপ্তময় রূপে সজ্জিত। চারিদিকে কাঁচা ফুলের মালার অপরূপ সাজ, বেলি চামিলের গন্ধে বাতাস মাতাল। প্রতিটি দেয়াল, প্রতিটি বারান্দা প্রাণবন্ত হয়ে উঠেছে সোনালি রূপলি শোভিত। গেটের উপর ঝুলছে ঝলমলে নেম প্লেট, আদিত্য লাভ তিথি।
দুটি নাম যেন এক সুতোয় বাঁধা। শুভ্র আলোকমালার ঝর্ণাধারায় জলজল করছে। আত্মীয় স্বজন গ্রামবাসীরার আগমনে খানমঞ্জিল জীবন্ত হয়ে উঠেছে উল্লাসে। সুফিয়া খান রান্নাঘরে হুড়মুড় করে ঢুকে সব মেহমানদের আপ্যায়নে এত তোড়জোড় শুরু করেছে, কিন্তু তার হঠাৎ গতকালের ঘটনা মনে পড়ে গেল। তিনি এতই ভাবান্তর ছিলেন যে কখন ছুরিটা নিজের আঙুলে চালান করে দিল সেই খেয়ালই নেই। যখন অনুভব করলো তখন তার ব্যথার মুখ থেকে অস্ফুটে স্বরে ব্যথাতুর আওয়াজই ভেসে এলো। সুফিয়া খানের কণ্ঠ শুনে দৌড়ে বেলা খান এবং তাহমিনা ছুটে এলো। তাহমিনা উৎক্ষিপ হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত রক্ত দেখে বেলা খান অবাক হয়ে শুধু হয়। এত রক্ত? ইস, কতখানি কেটেছে। খেয়াল রেখে কাজ করবেন তো মেজো ভাবি। কিন্তু সুফিয়া খান কারো কথায় পরোয়া না করে উল্টো তাহমিনাকে জিজ্ঞেস করে বসল, আরমিন কি আদিত্যকে ভালোবাসতো? এমন সময় এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্নে তাহমিনা ঘাবড়ে যায়। সে কি বলবে? সে তো নিজেই জানে না আরমিন আদিত্যকে ভালোবেসে তার কাছে কত আবদার, কত মিনতি করেছিল, কিন্তু তারই বা কি করার। তাহমিনা নজর ঘুরিয়ে আমতা আমতা করে বলে হচ্ছে, না মানে হ্যাঁ। বেলা খান এই কথা শুনে পুরোই অবাক। কি? আরমিন আদিত্যকে ভালোবাসে? তাহমিনা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সুফিয়া খান হতাশার শ্বাস ফেলে বলে, গতকাল রাতে হলুদ সন্ধ্যায় আমি ছাদে গিয়েছিলাম কোনো জামা কাপড় আছে কিনা দেখতে, কিন্তু সেখানে আরমিনকে কাঁদতে দেখে আমি থেমে গেলাম। আমি বুঝতে পারিনি ও কেন কাঁদছে, কিন্তু যখন ও অভিশাপ দিচ্ছিল তখন ব্যাপারটা বুঝতে পারি। সুফিয়া খান আঁচলে চোখ মুছে আবারও বলেছে, কতটা ভেঙে পড়েছে মেয়েটা। হয়তো আদিত্যকে অনেক ভালোবাসে, কিন্তু ওর অভিশাপ যদি সত্যি হয় তাহলে তো আমাদের ছেলে মেয়েগুলোর জীবন শেষ হয়ে যাবে। বেলা খান সুফিয়া খানের কাঁধে হাত রেখে ভরসা দেয়, কিছু হবে না, আমাদের আদিত্য তিথি সব সময় সুখে থাকবে। তাদের ওপরে আমাদের দোয়া আছে। মায়েদের দোয়া থাকলে কারো অভিযোগ গায়ে লাগে না। ওরা কোনো অন্যায় করেনি, তাহলে কেন ওদের ক্ষতি হবে? সুফিয়া খান এবার যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তিনি তাহমিনার দিকে চেয়ে বলে, যাও, তুমি তোমার দেবরের বিয়ে বলে কথা, মন খারাপ না করে এনজয় করো, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ইকবাল খান রীতিমতো রাগে ফুঁসছেন। সারা বাড়ি তিনি একাই গর্জে তুলেছেন, কখনো এদিক তো কখনো ওই দিক করে ঘুরপাক খাচ্ছে। যত সময় যাচ্ছে তত রাগ যেন বেড়েই চলেছে। তিনি বিড়বিড় করে বলেন, নিজের বিয়ে নিজেই লাপাত্তা। কে বলেছে বিয়ে করতে? আজকে ও ডিউটিতে যেতে হয়। বলেছিলাম সবাইকে, এই ছেলে বেপরোয়া, ছন্নছাড়া, উন্মাদ। এ কখনো তিথির দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে না। কি দরকার ছিল? মুখদের থেকেও সঠিক ও উপযুক্ত পাত্র ছিল তিথির জন্য। সুফিয়া খান স্বামীর এমন বেহাল দশা দেখে জিজ্ঞাসা করে উঠে, কি হয়েছে? এভাবে চরকির মতো ঘুরপাক খাচ্ছেন কেন? স্ত্রীর আজগুবি কথায় ইকবাল খান যেন আরো তেতে গেল। তিনি ছেলের সব রাগ যেন স্ত্রীর উপর ঠেলে দিলেন। ঘুরপাক খাবো না তো কি করব? কি ছেলে জন্ম দিয়েছো? নিজের বিয়ের দিন নিজেই লাপাত্তা। এর জন্য বলেছিলাম ওই ভাদেম্মা যতই মেজর ফেজর হোক না কেন, স্বভাব তো আর পাল্টাতে পারবে না। ভাদেম্মা সারা জীবন ভাদেম্মাই থেকে যাবে। পই পই করে বলেছি তিথির সাথে বিয়ে দিও না, দেখবে তোমরা এর পরিণতি। সুফিয়া খান মুখ বাঁকিয়ে বলতে হচ্ছে, কাজ ছিল তাই গিয়েছে, ঠিক সময় চলে আসবে, এতে এত রেগে যাওয়ার কি আছে বুঝি না। ইকবাল খান গজে উঠে বলেন, তা তোমার ছেলে কই? কয়টা বাজে খেয়াল আছে? এখনো কি সময় হয়নি তার আসার? বাড়ি ভর্তি মেহমানের ভিড়ে ইকবাল খান নিজেকে সংযত রেখে বাইরে বেরিয়ে গেলেন। এদিকে তিথিকে পার্লারের লোকজন অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলেছে। তিথির শরীরে মনে টকটকে লাল রেশমি রঙের বেনারসি শাড়ি, যার প্রতিটি ভাঁজে সোনালি জরির কাজ সূর্যের আলোর মতো ঝলসে উঠেছে। মুখ পর্যন্ত লাল রঙের ওড়না বড় করে ঘুমটা দেওয়া। তার মুখমণ্ডলে শান্ত অথচ তৃপ্তিময় স্নিগ্ধ আলো ছড়াচ্ছে। কপালে ঝলমল করছে সোনালি চিকলি, ভ্রুর মাঝখানে ছোট্ট একটি লাল চিপ, নাকে বড় নথ। আজও
নাকটা লাল হয়ে গেছে। আদিত্য দেখলে ঠিক একটা ধমকি দিবে। নথের কারণে যেন এক টানে সমস্ত সৌন্দর্য তিথিকে পূর্ণতা দিচ্ছে। কানে ঝুলছে সোনার ভারী তোল, গলা স্তরে স্তরে সোনার ভারী নেকলেস, চোখে গাঢ় কাজল, ছোঁচে লাল লিপস্টিক, হাতে সোনার চুড়ির ছনছনে, আঙুলে আংটির ঝলক, আর পায়ে নুপুরের চুংটাং শব্দ। সব মিলিয়ে মনে হচ্ছে সত্যি আদিত্যের লাল চকটকে রেড চেরি বসে আছে। তিথি বারবার দরজার পানে তাকাচ্ছে। তার সব ছোটবেলার বন্ধু বান্ধবী সবাই এসেছে, কিন্তু সে আরমিনের জন্য অপেক্ষা করছে। যতই হোক তারা আগে ভালো বন্ধু ছিল। তিথি বিশ্বাস করে আরমিন একবার হলো তার সাথে দেখা করতে আসবে, কিন্তু না, তার মনকে ভেঙে দিয়ে আরমিন আসলো না। স্নেহা পাশ থেকে তিথিকে হাসানোর জন্য ভরসা দেয়, আরমিন ঠিক আসবে দেখা করতে। তাহমিনাও এই একটি জিনিসই পারে না, তা হলো শাড়ি পরা। অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, তবু মোটামুটি ইউটিউব দেখে শাড়ির গোজ দিতে পারলেও কুচিকো ধরতে পারছে না। সে প্রায় বিরক্ত। এমন অবস্থায় রেদওয়ান ওয়াশরুম থেকে বের হয়ে আসে। হালকা গোলাপি পাঞ্জাবিতে তাকে দারুণ মানিয়েছে। তাহমিনা এক ধ্যানে চোখ দিয়ে গিলে খাচ্ছে রেদওয়ানকে। রেদওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে,